নমস্কার বন্ধুরা, কর্মকার এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সকল সহযোদ্ধাকে শ্রদ্ধা, ভালোবাসা এবং সংগ্রামী অভিনন্দন। আপনারা সবাই জানেন, আগামী 11ই ফেব্রুয়ারি বিকাশ ভবনের পাশেই আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য 1,50,000 ভ্যাকান্সি সহ দ্রুত নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ, সেই দাবিকে সামনে রেখে আমাদের লক্ষ্য আন্দোলন নয়। আমি বারবার বলি, আমাদের লক্ষ্য হচ্ছে দ্রুত ভ্যাকান্সি দিয়ে 50,000 ভ্যাকান্সি সহ নিয়োগ। আমরা সকলেই জানেন যে নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগের কিন্তু একটা একটা ভূমিকা তৈরি হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে, কিন্তু কবে হবে এবং শূন্যপদ কত হবে সে বিষয়েও কিন্তু চিন্তাভাবনার আছে। আমরা দেখেছেন ঝাড়খণ্ডের কত ভ্যাকান্সি দিয়েছে, বিহারে কত ভ্যাকান্সি দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভা ভোট একটা বড় ফ্যাক্টর। আর আজকে আপনারা আজকাল মানে রায়টা দেখলেন দিল্লির। আমরা কোনো রাজনৈতিক সংগঠন নয়, কিন্তু আমাদের বঞ্চনার বিরুদ্ধে কথা বলতে গেলে কিছু কিছু কথা আমাদের বলতে হয়। যে দীর্ঘ 1 বছর নয়, 2 বছর নয়, আমি রোদেই বসে আছি, দীর্ঘ 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 5 বছর পর রাজ্যের টেট হলো এবং একমাত্র টেট যার ওএমআর আছে, প্রত্যেকজনের কাছে ওএমআর দেওয়া হয়েছিল, সেই ওএমআর হাতে নিয়ে টেট কোয়ালিফাইড সার্টিফিকেট নিয়ে আরো 2 বছর পর আমার ব্যক্তিগতভাবে মনে হয়, কেন সবাই বলবে যে 2022 টেট নিরপেক্ষভাবে যদি দেখা হয়, 2022-এর প্রাথমিক টেট দীর্ঘ 5 বছর ডিএলএড ব্যাচরা কিন্তু বেরিয়েছে, কিন্তু ডিএলএড ব্যাচরা কিন্তু কোনো টেট দিতে পারেনি। 2017 শেষ নোটিফিকেশন, যেখানে লাস্ট 17-19 যারা ফর্ম ফিল আপ করেছিল, 17-19 লাস্ট ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনিং যারা দিয়েছে, তারা কিন্তু 2017-এ ফর্ম ফিল আপ করতে পেরেছিল। তারপর থেকে তারপর থেকে কিন্তু কেউ ফর্ম ফিল আপ করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 5টা বছর যে ডিএলএড ব্যাচগুলো কিন্তু বেরিয়েছে, তারা কিন্তু কেউ টেটে বসতে পারেনি। এটা একটা দীর্ঘ বঞ্চনার শিকার, যেখানে সুপ্রিম কোর্টে গিয়ে যেখানে পর্ষদের অ্যাডভোকেট পরিষ্কার জানাচ্ছে যে এবার থেকে প্রত্যেকবার টেট নেওয়া হবে, আগে বলতে প্রত্যেকবার টেটটা ম্যান্ডেটরি নয়, এক এক সময় এক এক রকম কথা বলে এসছে। সে যাই হোক, এইসব বিষয়ে যাচ্ছি না। উত্তীর্ণ যারা আছে সকলের নিয়োগের দাবি প্রথমে ছিল, এখনো একই রকম থাকছে। কারণ দীর্ঘ বঞ্চিত অনেকেই কোয়ালিফাই করেছে, যাদের বয়স অলরেডি নেই, তারা বর্তমানে যে নতুন করে যারা ডিএলএড বা যারা করোনার সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে যারা কোয়ালিফাই করেছে, তাদের সাথে এরা কম্পিটিশনেও পারবে না। একমাত্র পথ হচ্ছে নতুন করে মানে বড় একটা ভ্যাকান্সি না দিলে কিন্তু কোনো দিকে মানে এক শ্রেণী বঞ্চিত থেকে যাবে, নতুনরাও থাকবে, নতুনরাও বঞ্চিত হবে যদি ভ্যাকান্সি না থাকে। অনেকে দেখেছেন 26-27 করেও কিন্তু অনেকে আহ, কিন্তু 2017-র মেরিট লিস্টে কিন্তু ঢুকতে পারেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মোট কথা হচ্ছে কি, গতবারের 2022-এর রিক্রুটমেন্টে আপনার মেরিট যে কত বেশি 35 হোক আর 33 হোক সেটা ফ্যাক্টর নয়, এটা সম্পূর্ণরূপে নির্ভর করে ভ্যাকান্সির উপরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই লক্ষ্যগুলো একমাত্র মুখ্যমন্ত্রীর সামনে আনতে হবে। আমাদের যে লক্ষ্য, আমাদের যে বঞ্চনার কথা, সেটা বিভিন্নভাবে আমরা আনার চেষ্টা করছি। তবে ভাবতে হবে ছাত্রদের নিয়ে, ভাবতে হবে চাকরি প্রার্থীদের নিয়ে, কেন আন্দোলন করছে এর গোড়াটা বুঝতে হবে, যে আন্দোলনটা কেন হচ্ছে, তাদের কথা কি, সবাই সবকিছু জানেন। আমরা একটা জায়গা পেয়েছি, খুব খারাপ লাগে যে এই 5 ঘন্টার জন্য আমরা ধর্ণা দেব, তার জন্য কোর্ট থেকে পারমিশন নিতে হচ্ছে, পুলিশ দায়িত্ব নিতে পারছে না। এটা খুব লজ্জাজনক ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে আমি চাইবো উত্তীর্ণ যারা আছে তারা শান্তিপূর্ণভাবে আসুন,
আপনাদের যে স্টলগুলো বলা ছিল, শিল্পর কথা বলা ছিল, আপনাদের টেট কোয়ালিফাইড, কেউ এমএ কোয়ালিফাইড, কেউ বিএসসি কমপ্লিট করেছেন, করে আপনারা বিভিন্ন মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য যে টেলিগ্রাম মিটিং হলো, আপনারা জানেন ভালো করে, যে বিভিন্ন স্টলগুলো আমরা দিতে পারি। বিভিন্ন স্টল, চায়ের দোকান, ঘুগনি, তারপর আপনার ছোলা মুড়ির দোকান, এইসব প্রত্যেকটা যে আমরা দীর্ঘদিন অপেক্ষা করে টেট দিলাম, 5 বছর অপেক্ষা করার পর টেট দিলাম, উত্তীর্ণ হয়ে আরও 2 বছর পার, কেউ এমএসসি, কেউ বিএসসি, কেউ বিএ, কেউ এমএ, কেউ ডিএলএড, আবার কেউ আলাদা করে বিএডও কমপ্লিট করেছে। এর মধ্যে টেট কোয়ালিফাই করলাম, প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে টেট কোয়ালিফাই করলাম, তারপরে এখন চা মুড়ির দোকান, তারপরে এখন ঘুগনি রুটির দোকান, এগুলো ভালো হয়তো ইনকাম হবে, কিন্তু এই এতদিন 5 বছর যোগ 2 বছর 7 বছর অপেক্ষা করে এখন কি আর চায়ের দোকানে মন দাঁড়াবে? তো এগুলো বিভিন্নভাবে ফুটিয়ে তুলতে হবে। মোট কথা, আমরা কোনো রাজনৈতিক সংগঠন নয়, আমরা হবু শিক্ষক আগামী দিনের, এবং শিক্ষকতার যে যোগ্যতা নির্ধারণ পরীক্ষা, সেটা কিন্তু অলরেডি এনসিটি গাইডলাইন মেনে যে পরীক্ষা হয়েছে তা কোয়ালিফাই করে আছি। সুতরাং আমরা আমরা আমাদের পিসফুলি যে ডেমনস্ট্রেশন, এটা সুন্দরভাবে ফুটিয়ে তুলব। ছোট ছোট স্টল দেওয়া হবে, আপনারা যারা দেবেন এ কমেন্ট করতে পারেন, যারা স্টল দেবেন সেটা আপনাদের সামনে লিখে নিয়ে আসবেন প্লাকার্ড দিয়ে, যে আমি এই, মনে করুন রাম মণ্ডল এমএ, বিএ, ডিএলএড, টেট কোয়ালিফাইড, এরকম পরপর কাগজে লিখে নিয়ে আসবেন, নিয়ে সেটা সামনে এরকম ঝুলিয়ে রাখবেন স্টল নাম্বার এত বলে। একটা প্রতীকী একটা প্রতিবাদ, যে দীর্ঘ 5 বছর আমাদের প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন, মানে 5 বছর অপেক্ষা করেছিলাম, টেট কোয়ালিফাই করলাম রাত জেগে পড়াশুনো করে, তারপর আমরা দ্রুত রেজাল্ট পাবলিশ করে প্রতিশ্রুতি দিয়ে রাখলেন যে টেট পাস কেউ বসে থাকবে না, বছরে 2বার নিয়োগ হবে। কিন্তু 2 বছর পেরিয়ে গেল, নিয়োগ তো দূর, আমাদের নিয়ে কোনো পদক্ষেপ নিলেন না। আর আইনি জটিলতার কথা বলছেন, আইনি জটিলতা যেগুলো হয়েছে কাদের কারণে হয়েছে সে বিষয়গুলো আগে ক্লারিফিকেশন দরকার। কিন্তু আমাদের একটা কথা আছে না, যে ছোট মুখে বড় কথা হয়ে যায়, তা ব্যাপারটা এই ক্লারিফিকেশন আমরা চাইলে, আমরা যেহেতু প্রাথমিক শিক্ষক, আমাদের এত বড় কথা মানায় না, যে আইনি জটিলতাগুলো তৈরি হচ্ছে কি কারণে আইনি জটিলতাগুলো কেন আসছে, কোথাও না কোথাও কোনো না কোনো নিয়ম ভায়োলেট করা হয়েছে বলেই তো আজকে জটিলতা। তো এইসব বিষয়ে যাব না। আমাদের সত্যি কথা বলতে কি, জুনের আগে কিন্তু আমাদের নোটিফিকেশন আনতে হবে, মার্চ এপ্রিলের মধ্যে নোটিফিকেশন আনতে হবে। মে জুন তো বেশি হয়ে গেল, এটা কিন্তু মাথায় রাখবেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলি, একটা নির্বাচিত সরকার, তাদের দায়িত্ব কর্মসংস্থান দেয়া। আপনারা উত্তীর্ণ হয়েছেন, তারপরও রাজপথে নামেন না, বারবার বলতে হয়, এটা আমি কেন জানি না, এটা কেন নামতে হয়, বলতে হয়, বারে বারে রিকোয়েস্ট করতে হয়, কেন গ্রুপ মিটিং করতে হয়, জেলা মিটিং করতে হয়, 23 জেলার একসাথে মিটিং করতে হয়, প্রত্যেকটা অ্যাডমিনদের বলতে হয়, কিন্তু কেন? প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, শিয়ালদায় 10টার মধ্যে ঢুকুন, 10:30টার মেট্রো কিন্তু আমরা ধরবো, যেহেতু ওখানে একটা স্টল দেওয়ার চিন্তা ভাবনা প্রত্যেকেরই আছে। আপনারা যারা দেবেন একটু কমেন্ট করতে পারেন, পরে আমরা কমেন্ট দেখে নেব, কমেন্ট এবং জেলার নাম, তারপরে আমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কি স্টল দেবেন, কি করতে হবে, সব বিষয়ে বলে দেব। স্টল কিন্তু দিতে হবে। আমরা টেবিল যদি না পারি, আপনারা বাড়ির থেকে যদি কোনো ওই পাকাটি বা কঞ্চি জাতীয় কোনো একটা স্টেজ একটা মতো করে তার উপর রাখলেন, কেউ চপ শিল্প করবে, কেউ চা শিল্প করবে, কেউ ছোলা মুড়ি বাদাম, কেউ মুড়ি মাখা, এগুলো কিন্তু করবে, ওটা দেখাতে হবে। আমরা মানে আমাদেরকে বলা হয়েছিল বসে থাকবে না, সবাই চাকরি পাবে, কিন্তু এতদিন পর্যন্ত বসে থাকার পর এখন যদি বলে 10 লক্ষ শূন্য পদ আছে, বিভিন্ন সরকারি দপ্তরে 10 লক্ষ শূন্য পদ, এখন বলছে চাকরির পিছনে, চাকরির প্রসেসটা অনেক, চাকরির প্রসেস অনেক, তো চাকরির পিছনে না ছুটে এতে ভালো ইনকাম। তো আমার কথা, আমি বেশি কথা বলবো না, অনেক কিছু বলতে পারি, আবার কিছু বলতে পারি না। আমার কথা হচ্ছে 10 লক্ষ শূন্য পদ আছে, প্রাথমিকে 50,000 শূন্য পদ রয়েছে। তো শূন্য পদ থাকা মানে তো সেখানে ডিপ্রাইভ হচ্ছে বাচ্চাদের মানে যে ম্যান্ডেটরি, বাচ্চাদের যে বাধ্যতামূলক শিক্ষা, মৌলিক শিক্ষা যেটা, তার থেকে তো এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে অলরেডি আর্টিকেল 21 এটা ব্রেক করা হচ্ছে।
এটা বললেও অনেক কথা মানে যে মুখে শুনতে পাচ্ছি 10 লক্ষ শূন্যপদ আছে সরকারি দপ্তরে, সেই একই মুখে শুনতে পাচ্ছি যে একটা সরকারি পরীক্ষায় অনেক প্রসেস থাকে। তো আমাদের সে কথার ভিত্তিতেই বলছি, আমরা কিন্তু প্রসেস পেরিয়ে এসেছি। আমাদের যে প্রসেস থাকে, আপনার 50% না হলে আপনি ডিএলএড করতে পারবেন না। অনেকেই তো করতে পারছে না 50% নেই বলে। আর হচ্ছে আপনার ডিএলএড কোয়ালিফাই করলেই আপনি টেট মানে আপনি ইন্টারভিউ আসতে পারবেন না, কারণ আপনার টেট উত্তীর্ণ হতে হবে, টিচার এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। ফার্স্ট পার্ট কিন্তু আপনার 50% নাম্বার এসেছে হায়ার সেকেন্ডারিতে। সেকেন্ড হচ্ছে ডিএলএড, ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত হলেন, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, তারপর টিচার এলিজিবিলিটি টেস্ট। আপনার 3টে পার্ট কিন্তু পেরিয়ে এসছেন আপনি, আপনি কিন্তু 3টে পার্ট পেরিয়ে এসছেন আপনি আমি। তো আমাদের প্রসেসটা কিন্তু এগিয়ে, শুধু একটু ইন্টারভিউটা বাকি। ইন্টারভিউ সাথে সাথে আমার মেরিট লিস্ট তৈরি হবে। তো মুখ্যমন্ত্রীর কথা থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর কথা থেকেই বলছি যে চাকরির পরীক্ষা হ্যাঁ অনেকগুলো ধাপ রয়েছে, কিন্তু সেই ধাপ সবগুলো পেরিয়ে এসে আমরা চূড়ান্ত পর্যায়ে আছি, আমরা শেষ ধাপে আছি আমরা। শুধুমাত্র ইন্টারভিউ, অনেকেই কিন্তু স্থির যে আমি যাব, এবং জিনিসপত্র কিন্তু অলরেডি গুছিয়ে ফেলেছে যে আমি স্টল দেবো ওখানে, চাকরি পাবো আমরা। কিন্তু এই সব দিনের কথা মনে পড়বে, এই 11 তারিখটা কিন্তু আর জীবনে ফিরবে না। লড়াইটা প্রত্যেকেই করুন, সামনে আসুন। যারা বিভিন্ন অফিসে কাজ করেন আসুন, আর যারা টিউশনি পড়ান ওই দিনটা ফাঁকা রাখুন। 10টায় শিয়ালদায় আসুন, 10টা 10:30টার মেট্রো ধরবো আমরা। যারা উত্তর 24 পরগনা এই সাইড থেকে যাবে, আপনারা বিধাননগর মানে সব শিয়ালদায় আসুন, শিয়ালদা মেট্রো থেকেই আমরা একসাথে বেরোবো ওখান থেকে। সবাই শিয়ালদায় জমায়েত করুন। আর রিকোয়েস্ট করছি, একদম ফুললি রিকোয়েস্ট করছি যে স্টলগুলো দিন। গতবারে আমাদের পূর্ব বর্ধমান থেকে ব্রহ্মা, ও সারা গায়ে মুখে কালি মেখে এসেছিল, কালো গেঞ্জি পরে এসেছিল। তো এই সব দেখাতে হবে যে আমরা শিক্ষক হয়ে কেন রাজপথে নামতে হবে, আমাদের সমস্যাটা কোথায়। আমরা নিজের নিজের জায়গা থেকে সবাই তো, আমরা যেহেতু শিক্ষক, আজ বাদে কাল আমরা স্কুলে ঢুকবো, তো হাতের কাজটা কিন্তু জরুরি। প্রত্যেকে কিছু না কিছু করে নিয়ে আসবেন, কিছু না কিছু আলাদা করে, হয়তো কেউ বলছে না, আমরা কেউ বলছি না, কিন্তু প্রত্যেকেরই কিন্তু এটা দায়িত্বের মধ্যে পড়ছে, রেসপন্সিবিলিটির মধ্যে পড়ছে। কে আসলো কে আসলো না, কে কোথায় আছে বা নেই, এটা ফ্যাক্টর নয়। আপনার নিজের জন্য আসবেন। লড়াইটা আমিও যেমন চাকরি করব, আপনিও করবেন। মেরিট লিস্ট তৈরি হবে, যখন মেরিট লিস্ট অলরেডি আপনি যখন বাড়িতে অনলাইনে দেখবেন, ফার্স্ট টাইমে ইন্টারভিউ দিয়ে আসলেন, তার কয়েক মাস পরে যে আজ লিস্ট বেরোবে, বা আপনি দেখতে পাবেন আপনি মেধার ভিত্তিতে আপনি কোন স্থানে আছেন। তো সেই জায়গাটা কিন্তু আপনি বন্ধুর নাম দেখবেন না, সেই জায়গাটা কিন্তু আপনার রোল নাম্বারটা মনে থাকবে। আপনি যে এনরোলমেন্ট নাম্বার থাকবে যে ইন্টারভিউ যাওয়ার আগে, তো আপনি কিন্তু সেটা আগে মা মা বলে, ভগবানের নাম, আল্লাহর নাম, ঈশ্বরের নাম, গড়ের নাম বলে কিন্তু আপনার ডিজিটটা বসাবেন। সেখানে কিন্তু বন্ধু বান্ধব থাকবে না। তাই লড়াইটা নিজের স্বার্থে আসুন। এত কিছু বলা, বুঝুন যে আজকে যদি আমরা হারিয়ে যাই, এই ধর্নাটা তো কোনোভাবেই হচ্ছিল না। আমি জোর করে, সুভাষ লাইভ দেখছে, সুভাষও বারবার বলছিল বিদেশে একটা কিছু করার দরকার আছে, বিদেশে কিছু একটা করতে হবে। আমরা মিছিল করতে চেয়েছিলাম, কিন্তু মাধ্যমিক পরীক্ষা বলে মিছিলের পারমিশন হতো না। তো আমরা সেই দিনই আমি সুভাষকে বললাম, সুভাষচন্দ্র বাগ আমাদের হবু শিক্ষক, তো আজকেই তোমার কিন্তু অ্যাপ্লিকেশন জমা দিতে হবে যে করে হোক, যেহেতু ও কলকাতার পাশাপাশি থাকে। তো ওই দিনই বেরিয়ে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন, এবং পরবর্তীকালে আমরা প্রসেস করে ঐক্যমঞ্চের পক্ষ থেকে প্রসেস তৈরি করে কিন্তু এই পারমিশনটা নিয়ে এসেছি। তাই বলবো, এর পিছনে কিন্তু অনেকের কষ্ট আছে, এর পিছনের পরিশ্রম আছে। যে এই জায়গাটা হয়তো 5 ঘন্টার জন্য হয়েছে, কিন্তু কলকাতা হাইকোর্টের থেকে পারমিশন ছিনিয়ে নিয়ে আসাটা কিন্তু কষ্টের। আপনারা হয়তো ভাবেন যে নর্মালি 5 ঘন্টা এমনি হয়ে যাবে, কিন্তু এমনি গেলে আপনার পুলিশ অ্যারেস্ট করে থানায় বসিয়ে নিয়ে রাখবে সারাদিন, কিন্তু এক্ষেত্রে কিন্তু পুলিশ কিছুই করবে না। তো জায়গাটা বুঝতে হবে, অনেক পরিশ্রমের ফলে কিন্তু এই জায়গাটা আমরা পেয়েছি। আর আপনারা ঘুগনি, পরোটা, মুড়ি, বাদাম এগুলো আনবেন, আমরাই সবাই কিনে কিনে ওখানে খাবো। আর মানে কিনে কিনে আমরাই করবো, অসুবিধা নেই। আমরা সবাই সাহায্য করব, যাদের যা খরচ হবে। প্রত্যেকে আসুন। আর কিভাবে ফুটিয়ে তোলা যায় বঞ্চনার প্রতিবাদ, এগুলো কিন্তু প্রত্যেকেরই করতে হবে। বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে প্রত্যেকেই একটা না একটা ইনোভেটিভ আইডিয়া রাখুন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আজই করুন, আর সময় পাবেন না, কাল আর সময় পাবেন না।
আজ রাতের মধ্যে তুলে ধরুন। যারা গান জানেন গানের মাধ্যমে তুলে ধরুন, যে আমাদের যে বঞ্চনার বিরুদ্ধে, প্রতিবাদের ভাষা একটা গান কিন্তু একটা বড় জায়গা আমরা দেখেছি এর আগে বিগত দিনে। এটুকুই বলার। ভালো থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন। আমি